কপাল কুঁচকালো মাহতাব। সে দৃঢ়ভাবে অনুভব করতে পারছে সম্মুখের ব্যক্তিটির অসহায়তা। সে জানে বড় সুলতানার জিদ কতটা প্রখর। এত সহজে সে হার মানবার পাত্রী নয়। তবে সুলতানের এমন অসহায়ত্ব সে সহ্য করতে পারছে না। একদিকে তার হৃদয়ের রানী, অন্যদিকে তার একমাত্র কন্যা। এ কেমন শর্ত জুড়েছেন বড় সুলতানা। বড়ই বিচক্ষণতার সাথে অথই জলে ঠেলে ফেলেছেন নিজের পুত্রকে। অস্থির চিত্তে সে কিছুক্ষণ পায়চারি করল ঘরময়। হুট করে কিছু মনে পড়ার ভঙ্গিতে ঠোঁট দুটো প্রসারিত করল। অতঃপর ছুটে আসলো সুলতানের দিকে। উত্তেজিত স্বরে বলল, আমি একটা পরিকল্পনা ব্যক্ত করতে চাই, যদি আপনি অনুমতি দিতেন আর কি। আগ্রহী নয়নে চাইল সুলতান। সে উপলব্ধি করতে পারছে মাহতাবের মাথায় কোনো ধুরন্ধর পরিকল্পনা ঘুরপাক খাচ্ছে। সে মাথা নাড়িয়ে সম্মতি দিতেই খুশি হলো মাহতাব। তার সামনে হাঁটু গেড়ে বসে ফিসফিসিয়ে বলতে লাগলো নিজের পরিকল্পনা। নীরব হয়ে শুনলেন সুলতান। অতঃপর কাতর মুখখানাতে মৃদু হাসি ফুটিয়ে বললেন, তুমি পারো বটে মাহতাব, তবে বুদ্ধিখানা মন্দ নয়। চলো আম্মাকে সুখবরটা দিয়ে আসি। সুলতান শাহজাইন গম্ভীর মুখে বসে আছেন কাঠের কারুকার্য মণ্ডিত একটি চেয়ারে। তার সম্মুখে চেয়ারটাতে বসে আছেন শেহজাদি মায়রা। দৃষ্টি জুড়ে তার অসীম চঞ্চলতা। সুন্দর মুখখানায় স্থান পেয়েছে গোলাপি আভা। সে কি লজ্জা পাচ্ছে? না চাইতেও খানিক রাগান্বিত হয়ে পড়ল শাহজাইন। বড় বোনের স্বামীর সঙ্গে বিবাহ, অথচ মেয়েটার খুশি যেন উপচে পড়ছে। সহ্য হলো না তার এই লাজুক চেহারা। এলিজার বোন হওয়ার দরুন খানিক মিল রয়েছে তাদের রূপের মাঝে। এলিজার রাগান্বিত দৃষ্টিও নেশা ধরাতো তার, অথচ মায়রার এই লজ্জা মিশ্রিত চাহনি একদমই হজম হচ্ছে না তার। দৃষ্টি অগোচরে সে শক্ত হাতে আঁকড়ে ধরল চেয়ারের হাতলখানা। পালে এক্ষুনি পিষে ফেলত এই হাতল। কিছুক্ষণ পূর্বে সে আমাজানকে জানিয়েছে সে বিবাহ করতে প্রস্তুত। তবে তখনও সে অবগত ছিল না পাত্রী আগেই জুটিয়ে রেখেছে। তার আম্মা এবং সম্মতি পেয়েই তাকে ঝুলিয়ে দিয়েছেন তার গলায়। আবার সেই পাত্রী কিনা এলিজার ছোট বোন। এতটাও আশা করেনি সে। মাহতাবের বুদ্ধি শুনেই বিবাহের সম্মতি জানিয়েই বোধহয় ভুল করল সে। এখন তাকে আবার মায়ের সাথে বিবাহ সম্পর্কিত আলাপচারিতা করতে হবে। এ কেমন নিয়ম? কোথায়? এলিজার সঙ্গে তো বিবাহের পূর্বে তার এমন আলাপচারিতা হয়নি। সে কটমট করে তাকালো মাহতাবের দিকে, যার অর্থ, আমি আর সহ্য করতে পারছি না, তুমি কিছু করো, নতুবা গর্দান যাবে তোমার। কামরার সামনে তলোয়ার হাতে শটান দাঁড়িয়ে থাকা আজমাইন মাহতাব চেয়ে আছে তাদের দিকেই। মায়রার লাজুক চাহনি লক্ষ্য করেছে সে। সুঠাম দেহি একজন সুপুরুষ হওয়ার দরুন অগণিত রমণীর এমন চাহনি উপেক্ষা করতে হয়েছে তাকে। তাই এই চাহনির ব্যাখ্যা উপলব্ধি করতে সময় লাগলো না তার। শেহজাদি মায়রা তবে নিজেও বিবাহের জন্য প্রস্তুত। হঠাৎ সুলতানের এমন চাহনি দেখে ঢোক গিলল সে। এখানে তার দোষটা কোথায়? সে কি জানতো যে পাত্রীর খোঁজ ইতিমধ্যেই করা শেষ? জানলেও কিছু তো করার ছিল না। তাছাড়া বিবাহের সম্মতি দিলেই তো আর বিবাহ হয়ে যাচ্ছে না, সেও কিছুটা সময় পাবে। এই সময়ের মাঝে বড় সুলতানের সঙ্গে সঙ্গ জমিয়ে নিতে পারলেই ঠিকানা পেয়ে যাবে সে। কিন্তু এখন কি করবে সে? শেহজাদি মায়রাকে তো আর যাতা বলে তাড়ানো যায় না। তাদেরকে এই গাড়াকল থেকে মুক্ত করতেই হয়তো দাঁড়ে করা নাড়ল কেউ। ব্যস্ত পায়ে কামরা ছেড়ে বেরিয়ে এলো মাহতাব। একজন সেবক এসেছে, হাতে তার শরবত ভর্তি পাত্র। ভ্রুকুচকালো মাহতাব। সুলতান বাইরে থেকে ফিরলে সবসময় শরবত পান করেন, এ সম্পর্কে সে অবগত। এটাই সুযোগ। কিছু একটা ভেবে সে ফিরিয়ে দিল সেবককে। অতঃপর হন্তদন্ত হয়ে প্রবেশ করলো কামরায়। ব্যস্ত কণ্ঠে বলল, ক্ষমা করবেন মহামান্য, তবে আপনাকে এখনই একবার আমার সঙ্গেই যেতে হবে। বার্তাবাহক বার্তা এনেছে। রক্ষীর খুনের কোনো সূত্র পাওয়া গেছে মনে হয়। হুট করে এমন কথাতে ভ্রুকুচকে চাইল শাহজাইন। মাহতাবের মুখের ভঙ্গিমা দেখে সে উপলব্ধি করতে পারল মিথ্যে বলছে সে। তবুও হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ালো সে। উত্তেজিত কণ্ঠে বলল, হ্যাঁ চলো। ব্যস্ত পায়ে কামরা ত্যাগ করলো তারা। হতবুদ্ধির ন্যায় সেদিকে চেয়ে থাকলো শেহজাদি মায়রা। সবকিছু এত দ্রুত ঘটল যে সে কোনো কথাই বলার সুযোগ পেল না। তারা চলে গেছে উপলব্ধি করতে পেরে তরতর করে রাগ উঠে গেল তার। তাকে উপেক্ষা করে এভাবে চলে গেল। অন্তত একটা বার বলে যেতে পারত। এমন ব্যবহার সে আশা করেনি সুলতানের থেকে। এলিজার বিবাহের 3 বছরেও সে আসেনি এই সাম্রাজ্যে। তবে এলিজার মৃত্যুর পূর্বে সে একবার এসেছিল এই মহলে। সেবার এখানে সে অবস্থান করেছিল মাসখানেক। তবে সুলতানের সঙ্গে তেমন কোনো আলাপচারিতা হয়নি তার। সে সময় সুলতান অধিক ব্যস্ত সময় পার করছিলেন পার্শ্ব সাম্রাজ্যের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে। এলিজার মৃত্যুর খবর পেয়েও এই মহলে এসেছিল সে সপরিবারে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল আরো মর্মান্তিক।
এলিজার শোকে সুলতানের তখন পাগল প্রায় অবস্থা। এই শক্ত পুরুষের হৃদয় ভাঙা কান্না নিজ চোখে দেখেছে সে আহাজারি আজও ভুলতে পারে না সে। দিন পেরিয়ে রাত নেমেছে, নিজ কামরায় ফেরেনি শাহজাইন। মহলের পেছনের সুবিশাল বাগানটায় দাঁড়িয়ে আছে সে, সম্মুখে স্থির তার দৃষ্টি। বাগানের একপাশে বৃহৎ জায়গা জুড়ে শুধু রজনীগন্ধার আবাদ। সাদায় সাদায় ছেয়ে আছে চারপাশ, জ্যোৎস্নার আলোয় জ্বলে উঠছে তার সফেদ বর্ণ। থেকে থেকে রজনীগন্ধার স্নিগ্ধ সুবাসে সে নাকে ঠেকছে। বেগমের পছন্দের ফুল ছিল রজনীগন্ধা, তার জন্যই এই বাগানে ঠাঁই পেয়েছিল রজনীগন্ধারা। বাগানের ফটকের সামনে দাঁড়িয়ে আছে আজমাইন মাহতাব, সতর্ক তার দৃষ্টি। সুলতান তাকে কামরায় ফিরতে বললেও সে নিজ স্থান থেকে এক পাও নড়েনি। অজানা শত্রুর বিচরণ চলছে সাম্রাজ্য জুড়ে, জানা নেই তার মনোবাসনা। তবে সুযোগ পেলে সে তো আক্রমণ করতেই পারে সুলতানের ওপর। কোনো প্রকার ঝুঁকি নিতে রাজি নয় মাহতাব। এমন সময় তাকে ডেকে উঠলেন সুলতান। দ্রুত এগিয়ে গেল আজমাইন মাহতাব। তার দিকে চেয়ে মৃদু হাসলেন সুলতান। পূর্বের ন্যায় প্রাণোচ্ছল নয় সেই হাসি। সে নিজের পাগড়িটা খুলে হাতে নিতে নিতে বলল, তোমার বিবাহের বয়স হয়েছে মাহতাব, এবার সময় হয়েছে তোমার নিজেকে গুছিয়ে নেয়ার। হুট করে এমন কথাতে চমকালো মাহতাব। খানিক লজ্জাও পেল বটে। নিজেকে সংবরণ করে বলে উঠল, আমি এখনো প্রস্তুত নই মহামান্য। জীবনের 28টা বসন্ত তো পেরিয়ে গেল, আর কত সময় নেবে প্রস্তুত হতে? পছন্দের কেউ থেকে থাকলে আমাকে বলতে পারো, আমি নিজে প্রস্তাব পাঠাবো তার নিকট। আছে নাকি কেউ? মুহূর্তে এক রাশ মলিনতা ভর করলো মাহতাবের চোখে মুখে। সে শুকনো গলায় বলল, ছিল কেউ একজন, তবে এখন আর নেই। তাকে নিজের করে রাখতে পারিনি আমি, হারিয়ে ফেলেছি তাকে বহু বর্ষ পূর্বেই। কতগুলো বসন্ত পার করেছি তাকে খুঁজে খুঁজে, তার হিসেব নেই। এখন নিশ্চয়ই সে অনেক বড় হয়ে গেছে, বয়সটাও বেড়ে হয়তো 24-25 ঠেকেছে। হয়তো বা এতদিনে সে অন্যের অর্ধাঙ্গিনী হয়ে গেছে। সে আর কখনোই আমার হবে না। তার কথার পরিপ্রেক্ষিতে আর কিছু বলল না সুলতান। নীরবতায় শ্রেয় মনে হলো তার নিকট। মাহতাবের থেকে দৃষ্টি হটিয়ে অদূরে ঝোলানো দোলনাটায় গিয়ে বসল। মৃদু বাতাসে দুলছে রজনীগন্ধা গাছগুলো। বেশ কিছুক্ষণ নীরবে কেটে যাওয়ার পর সে আকাশের পানে চেয়ে হুট করে বলে উঠলেন, চাঁদ দেখবে মাহতাব? এলিজা খুব পছন্দ করত রজনীগন্ধার সুবাস মেখে চাঁদের সৌন্দর্য উপভোগ করতে। গত 4টা বছর ধরে প্রত্যেক রোজার চাঁদ আমরা একসাথে এখানে বসেই দেখতাম। আজ আমার এলিজা নেই, তুমি কি সঙ্গ দেবে আমাকে? হঠাৎ এমন আহ্বানে তার দিকে চেয়ে মুচকি হাসল আজমাইন মাহতাব। নিজেদের মধ্যকার সম্পর্ক বংশ মর্যাদা ভুলে ধীর পায়ে তার দিকে এগিয়ে গেল সে। সুলতানের পাশে বসে তলোয়ারটা সরিয়ে রাখল, দৃষ্টি রাখল চাঁদের দিকে। সে হলক করে বলতে পারে, বেগম খুবই ভাগ্যবতী ছিলেন। আপনি আমার হয়ে থাকবেন তো সুলতান? এলিজার ভার মুখখানা মোটেই সহ্য হলো না শাহজাইনের। ভালোবাসার অনলে ঝরসে যাচ্ছে তার হৃদয়। মেয়েটার কান্না ভেজা চোখ আর ভার মুখশ্রী কোনো কালেই পছন্দ নয় তার। অথচ মেয়েটা কিনা তার সামনে এভাবে মুখ ভার করে আছে। সে দ্রুততার সাথে নিজের হাত দুটো বাড়িয়ে আঁকড়ে ধরল তার মুখখানা। চোখে চোখ রেখে শুধালো, সে কথা কি তুমি বুঝে নিতে পারো না বেগম? কেন তোমায় সব কথা বলে দিতে হবে? টলমালো চোখে তাকালো এলিজা। দুহাতে ধাক্কা মেরে নিজের কাছ থেকে সরিয়ে দিল তাকে। ধরা গলায় বলে উঠল, আপনি দূরে সরে যাচ্ছেন সুলতান, নিজের অঙ্গীকার থেকে দূরে সরে যাচ্ছেন। চমকালো শাহজাইন। দ্রুত এগিয়ে গিয়ে তাকে টেনে মিশিয়ে নিল নিজের সাথে। এলিজার মাথা গিয়ে ঠেকল তার বুকের সাথে। সে আদরে গলায় বলল, দূরত্ব কোথায়? কোথাও যাচ্ছি না আমি। একটা মশাও গলতে পারবে না তোমার আর আমার মাঝে। আমার হৃদয়ের কথাটা গহীনে তোমার বাস, তা তুমি চিন্তাও করতে পারবে না বেগম। কতবার বলেছি তোমায়, আমার সামনে এভাবে অশ্রু ঝরাবে না, সহ্য করতে পারি না আমি। অযথাই মিথ্যা আশ্বাস দিচ্ছেন আমায়। আপনি কি বুঝতে পারছেন না ইতিমধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, এক আকাশ সম দূরত্ব। কথা সম্পূর্ণ করেই তাকে ঠেলে দিয়ে সরে গেল এলিজা। এক পা দুপা করে ক্রমশ পিছিয়ে যাচ্ছে সে। তারই সঙ্গে তাল মিলিয়ে দূরত্ব সৃষ্টি হচ্ছে তাদের মাঝে। হাত বাড়িয়ে তাকে আটকাতে চাইল শাহজাইন, তবে তার পূর্বেই হারিয়ে গেল এলিজা। শূন্য হলো চারিপাশ। আতঙ্কিত হয়ে পড়ল শাহজাইন। ডানে বামে নজর বুলিয়ে উচ্চস্বরে ডেকে উঠল, বেগম। ধরফড়িয়ে জেগে উঠল সুলতান। আশেপাশে তাকিয়ে খোঁজার চেষ্টা করলো বেগমকে, অথচ চারিপাশে নিখুঁত অন্ধকার বিরাজমান। নিজের অবস্থান নির্ণয় করতে অক্ষম হলো সে। স্থান কাল ভুলে চেঁচিয়ে উঠল, সারা দাও বেগম,
অন্ধকারে যে কিছুই দেখতে পাচ্ছি না আমি। গভীর ঘুমে আচ্ছন্ন মাহতাব আচমকা চিৎকারে লাফিয়ে উঠল। তন্দ্রা কেটে গিয়ে হকচকিয়ে উঠল সে। অন্ধকারের মাঝে নিজের পা সাঁতরে আঁকড়ে ধরল তলোয়ারখানা। দোলনাটা দুলে উঠেছে তাদের নড়াচড়া পেয়ে। সুলতান এখনো অব্দি একই সুরে ডেকে চলেছে, এলিজা, কেন এমন অভিমান করছো তুমি? সামনে এসো। ইতিমধ্যে দোলনা ছেড়ে দাঁড়িয়ে পড়েছে সে। অন্ধকারের মাঝে সামনে এগোতে নিতেই পেছন থেকে তাকে জাপটে ধরল মাহতাব। অবাক কণ্ঠে বলল, কোথায় যাচ্ছেন মহামান্য? বেগম নেই এখানে, সে কি করে আসতে পারে? মানতে নারাজ শাহজাইন এক ঝটকায় মাহতাবকে ছাড়িয়ে বিরক্ত কণ্ঠে বললেন, তুমি জানো না মাহতাব এসেছিল এলিজা, কথা বলেছে আমার সাথে। পুরো উদ্যমের সামনে এগোতে চাইল সে। পুনরায় তার হাত টেনে ধরল মাহতাব। সামান্য গলা উঁচিয়ে বলল, সামনে শুধুই অন্ধকার মহামান্য। আপনি স্বপ্ন দেখছেন। বেগম মারা গেছেন, সে আর কখনোই ফিরে আসবে না। ঘোর ছেড়ে বেরিয়ে আসুন। চমকালো শাহজাইন। বেগম মারা গেছেন, বাক্যটা বড় কঠিন ঠেকল তার নিকট। মুহূর্তেই নিজের অবস্থান নির্ণয় করতে সক্ষম হলো সে। ধপ করে বসে পড়ল দোলনার উপর। শূন্য দৃষ্টিতে চাইল মাহতাবের দিকে। স্বপ্ন দেখছিল সে, আসেনি এলিজা। হতাশার শ্বাস ফেলে মাটির দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ। অতঃপর সেদিকে চেয়েই বলে উঠল, আমি একটু একা থাকতে চাই। কিন্তু মহামান্য। বাক্য অসম্পূর্ণ থেকে গেল মাহতাবের। সুলতান খানিক উচ্চ স্বরেই বলে উঠলেন, এটা আমার আদেশ। দ্বিতীয় কোনো শব্দ উচ্চারণ করল না মাহতাব। দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল মহলের দিকে। ফটকের সামনে গিয়ে পুনরায় ফিরে তাকালো সে। অন্ধকারে তেমন কিছু দৃষ্টিগোচর হলো না তার। মহলের চোখ ঝলসানো আলো ফটকের সামনে কিছুটা পড়লেও পৌঁছায় না বাগানের গভীরে। তাই দোলনাটা অন্ধকারেই রয়ে গেল। অন্ধকার আচ্ছন্ন বাগানটায় একলা বসে রইল সুলতান। প্রতিটা নিঃশ্বাসের সাথে রজনীগন্ধার কড়া সুবাস টেনে নিচ্ছে নিজের গভীরে। তবে নিকষ কালো আধারের মাঝে দৃষ্টিগোচর হচ্ছে না রজনীগন্ধার চোখ ধাঁধানোর সফেদ সৌন্দর্য। সকাল হতে আর কতটা প্রহর বাকি? এক প্রহর, দুই প্রহর, অথচ তার নিকট এই সময় এক যুগের চেয়েও অধিক। হৃদযন্ত্রটা কি নিজের কাজখানি কমিয়ে আনলো, নাকি সেও উপলব্ধি করতে পারছে বেগমের অনুপস্থিতি? সময়ের নাও বয়ে চলছে নিজের মতো করে। একটা সময় ভেসে আসলো ফজরের আজানের সুমধুর ধ্বনি। মুহূর্তেই যন্ত্রণাটা যেন উপশম হলো ক্ষণিকের জন্য। সমস্ত যন্ত্রণা ভুলে পাগড়িটা হাতে করে উঠে দাঁড়ালো সে। মূল ফটকের দিকে হাঁটতে হাঁটতে পাগড়িটা ঠিকঠাক করে বসিয়ে নিলেও চুলগুলো ঢেকে দ্রুততার সাথে এগিয়ে চলল এই সুমধুর আহ্বানে সাড়া দিতে। সকালের প্রথম প্রহর। সূর্যের মৃদু আলোর ঝলকানিতে মাথা তুলে হাসছে গাছগাছালি। পাখির কিচিরমিচির শব্দে মুখরিত পরিবেশ। ইটের তৈরি খুব ছোট্ট একটা দালান। শ্যাওলা পড়েছে তার শরীর জুড়ে, ভঙ্গুর ধরেছে কিছু কিছু স্থানে। প্রধান ফটকের সামনে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল আকার এক কৃষ্ণচূড়া গাছ। প্রশস্ত তার দেহখানা। বারান্দায় পেতে রাখা ছোট্ট চকিটাতে বসে এক মনে তসবিহ জপছেন আব্দুর রহমান। চোখ দুটো বন্ধ করে অনুভব করছে সকালের স্নিগ্ধতা। বারান্দার মেঝেতে কাঠের তৈরি একটি মাঝারি আকারের বাক্স খুলে বসেছে জোফিয়া। বাক্সটা তার ব্যক্তিগত। এটাতে সে ছাড়া কেউ হাত পর্যন্ত লাগায় না। এটার মধ্যে তার জামা কাপড় সহ যাবতীয় জিনিসপত্র রয়েছে। তবে এই সাত সকালে এটা খুলে বসার কারণ অবশ্য ভিন্ন। সে এক এক করে জামা কাপড়গুলো বের করে এলোমেলো করছে, আবার ভাঁজ করে গুছিয়ে রাখছে। ফাঁকে ফাঁকে কটমট করে তাকাচ্ছে সামনের উঠোনের দিকে। উঠোনের আঙিনা ছোট ছোট গাছগুলোতে পানি দিচ্ছে জার্নাব। পানির পাত্রটা হাতে করে ঘুরে ঘুরে পানি দিচ্ছে সমস্ত গাছে। শাকসবজির গাছ ছাড়াও উঠোনের এক পাশ জুড়ে কিছু রজনীগন্ধার গাছ লাগিয়েছে জার্নাব। সকাল সকাল সেগুলোরই পরিচর্যা করছে সে। পানি দেওয়া শেষ করে আর চোখে তাকালো জোফিয়ার দিকে। তার ফুলে থাকা মুখখানি দেখে মৃদু হাসল সে। সে ভালোই উপলব্ধি করতে পারছে তার উপরে রেগে আছে মেয়েটা। তাই তো জামা কাপড়গুলোর উপর এমন নির্মম অত্যাচার চলছে। রাগের কারণ আছে বটে। সকালে দোকানে যাবার কথা বললে সে কড়াকড়িভাবে নিষেধ করে দিয়েছে। জিদান আবার চলে আসে নাকি সেই ভয়ে। কালকে ঝামেলার পর থেকে ভীত হয়ে আছে সে। জিদান মোটেই ভালো লোক নয়। অন্যদিকে জোফিয়ারও রাগ অতিরিক্ত। সে ভালোর ভালো, খারাপের খারাপ। জিদান তো মোটেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে নিশ্চয় তাদের ক্ষতি করার চেষ্টা করবে। এমন অবস্থায় দোকানে না যাওয়াটাই উত্তম। শেষে দোকান তো যাবেই, মানুষের প্রাণ নিয়েও টানা হ্যাচড়া বেঁধে যাবে। জোফিয়াকে নিয়ে অধিক চিন্তিত সে। মেয়েটার রাগ সম্পর্কে ধারণা আছে তার। জিদান আবার আসলে আরো বড় ঝামেলা বেঁধে যাবে তার সে নিশ্চিত। সে পুনরায় তাকালো জোফিয়ার দিকে। এই নিয়ে একই কাপড়
সপ্তমবারের মতো ভাঁজ করছে সে। এটা তার পুরনো অভ্যেস। প্রিয়জনের ওপর নিজের রাগের বহিঃপ্রকাশ করতে না পেরে এভাবেই রাগ মেটায় সে। এতে নাকি রাগ কমে আসে তার। পানির পাত্রটা রেখে উঠে এলো জান্নাত। বারান্দার মেঝেতে গিয়ে বসলো জোফিয়ার পাশে। এলোমেলো করে রাখা একটা কাপড় তুলে ভাঁজ করতে করতে বলল, অতিরিক্ত রাগ শরীরের জন্য ভালো নয়। মাথা তুলে একবার তার দিকে তাকালো জোফিয়া। সাথে সাথে আবার মাথা ঝুঁকিয়ে নিজের কাজে মন দিল। হতাশ হলো না জান্নাত, বরং উঠে গিয়ে ঘর থেকে এক পাত্র পানি নিয়ে এলো। জোফিয়ার দিকে পাত্রটা এগিয়ে দিয়ে বলল, পানিটুকু খেয়ে নাও। তাকালো না জোফিয়া। সে নিজের মতো করে কাজ করতে ব্যস্ত। মৃদু স্বরে ধমকে উঠল জান্নাত। কি হলো, শুনতে পাচ্ছ না? পানিটুকু খেয়ে নাও। বাক্সটা পাশে সরিয়ে রাখলো জোফিয়া। অতঃপর ঝুমেরে পাত্রটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল সবটুকু পানি। পাত্রটা এগিয়ে দিয়ে ঝাঁঝালো স্বরে বলল, পানি খাওয়াতে উঠে পড়ে লেগেছ, অথচ পেটে যে পাথর বাঁধতে হবে কাল থেকে তার হিসেব আছে? ঘরে কোনো খাবার নেই, পয়সা নেই, দোকানেও যেতে দিচ্ছ না, খাবার কোথা থেকে আসবে? পাত্রটা যথাস্থানে রেখে আসলো জান্নাত। কাপড়গুলো গোছাতে গোছাতে বলল, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে, তোমাকে এত চিন্তা করতে হবে না। আজকের দিনটা আঙিনায় জন্মানো শাকসবজি দিয়েই চালিয়ে নেওয়া যাবে, কালকেরটা কাল ভাববো। দু একদিন না হয় না খেয়েই থাকলাম, কিন্তু আব্বাজানের ঔষধ সেটাও তো ফুরিয়ে যাচ্ছে। অন্যের ভয়ে আমরা কেন ঘরে বসে থাকব? ভয় তো ওই বদমাইশটার পাওয়া উচিত। ওকে ধরে শাহ নদীতে 2টা চোবানি দিলেই শিক্ষা হয়ে যাবে। বদের ঘরের বদ একটা। দাঁত কিড়মিড় করতে করতে বলল জোফিয়া। তসবি রেখে এবার শব্দ করে হেসে উঠলেন আব্দুর রহমান। সুন্দর করে বললেন, এত রাগ কেন ছোট আম্মা? রিজিকের মালিক আল্লাহ, তিনিই ব্যবস্থা করে দেবেন। কাল থেকেই তো বোধহয় রোজা শুরু। না খেলেও চলবে। সেহরিতে এক পাত্র পানি আর সন্ধ্যার 2টো খেজুর, ব্যাস জমে যাবে রোজা। ওষুধপত্র 2 দিন না খেলে কিছুই হবে না। রোজার মাসে আল্লাহর একটা রহমত আছে না? আবার বোনের এসব যুক্তিতে নিরাশ হলো জোফিয়া। দোকানটা তাদের রোজগারের একমাত্র মাধ্যম। সেটা এভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখলে তারা খাবে কি? তার উপর রমজান মাস এসে পড়েছে। এখনই তো ভিড় বেশি হয় দোকানে। তাদের নিয়মিত ক্রেতাগুলো বোধ হয় এবার তারা হারিয়েই ফেলবে। রাগান্বিত দৃষ্টিতে দুজনের দিকে চেয়ে হনহনিয়ে ঘরে চলে গেল সে। সেদিকে চেয়ে হাসলো আব্দুর রহমান। কন্যার রাগের কারণ সে উপলব্ধি করতে পারছে। সে যে সব সময় পরিবারের কথায় চিন্তা করে তাও সে জানে। তবে নিজ কন্যা জীবনের চেয়ে দামি কিছুই নয় তার নিকট। জান্নাত নিজেও এগিয়ে গেল জোফিয়ার পিছু পিছু। তাকে আবার রান্না বসাতে হবে। আঙিনায় কিছু শাকসবজি হয়েছে, সেগুলোই আজকের খাবার তাদের। জান্নাত চোখের আড়াল হয়ে যেতেই ভিজে উঠে আব্দুর রহমানের চোখ দুটো। চোখের আশেপাশে চামড়ায় ভাঁজ পড়েছে। দৃষ্টি ঘোলাটে হয়ে জানান দিচ্ছে তার বার্ধক্যের। অথচ তার বয়স এতটাও বেশি নয় যে তাকে এভাবে লাঠিতে ভর দিয়ে চলতে হবে। মনে পড়ে তার, এই তো সেদিন 3 কবুল পড়ে তার বিবাহ হলো জানাবের আম্মার সাথে। বিবাহে 2 বছর পেরোনোর পূর্বে এই ঘর আলো করে আসলো জানাব। কত সুখের ছিল তার সেই জীবন, অথচ চোখের পলকেই সব ধোঁয়াশায় পরিণত হলো। শব্দহীনভাবে ডুকরে কেঁদে উঠল সে। এ সবই তার পাপের ফল। মেয়ে দুটোর শান্তিতে দুদণ্ড বসতে পর্যন্ত পারে না। পয়সার চিন্তার সংসারের চাপে মেয়ে দুটোর একটু আরাম পর্যন্ত নেই। তার উপর আবার উঠবে এই ঝামেলা। এসব তার কারণেই হচ্ছে। উপরওয়ালা ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। তাকেও কম সুযোগ দেয়নি, কিন্তু সে নিজ কর্মে এতটাই মত্ত ছিল যে সে সুযোগ হেলায় উড়িয়েছে। আজ সে পঙ্গু, হাঁটতে পারে না। ওষুধ ছাড়া একটা বেলা চলতে পারে না। লাঠি ভর দেওয়া ছাড়া তার চলার উপায় নেই। সে পাপী, হ্যাঁ পাপী সে। নিজ কৃতকর্মের দিনগুলো যেন চোখ বন্ধ করলেই ভেসে উঠে সম্মুখে। সে ঘুমাতে পারে না সেই দিনগুলোর কথা ভেবে ভেবে। এটা তার মাতৃভূমি নয়, দক্ষিণী সাম্রাজ্যের বাসিন্দা সে। সেই সাম্রাজ্যের কুখ্যাত একজন অপরাধী, যে কিনা পয়সার বিনিময়ে মানুষ হত্যা করতে পর্যন্ত পিছপা হতো না। কতই না মানুষের প্রাণ নিয়েছে সে, তার কোনো হিসেব নেই। বেশ কয়েক বর্ষ পূর্বে একজন সৈনিককে হত্যা করে ধরা পড়ার ভয়ে স্ত্রী কন্যা সমেত পালিয়ে এসেছিল এই রামান সাম্রাজ্যে। এখানে এসে কয়েক বছর তাদের জীবন বেশ সুখেই কাটছিল। দোকান চালিয়ে পয়সা জমিয়ে এই ছোট্ট দালানটা তুলেছিল।
অপরাধ জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছিল সে। খুশি হয়েছিল তার স্ত্রী তার অপরাধ জীবন শেষ হয়েছে ভেবে, অথচ হঠাৎ একজন কিভাবে যেন খোঁজ পেয়ে গেল তার সম্পর্কে। আজ থেকে ঠিক 2 বছর পূর্বে সে অজস্র অর্থ পেল এই সাম্রাজ্যের সাম্রাজ্ঞীকে হত্যা করার বিনিময় হিসেবে। এত এত অর্থের লোভ সেদিন সামলাতে পারেনি সে। স্ত্রীর হাজারটা নিষেধ অমান্য করে ছুটে গিয়েছিল অস্ত্র হাতে। তাকে বলা হয়েছিল পাহাড়েই পাওয়া যাবে বেগমকে। হলেও ঠিক তাই। পাহাড়ের চূড়ায় পৌঁছাতেই লক্ষ্য করল কেউ একজন দাঁড়িয়ে আছে সেখানে। মহলের দামি পোশাক আর ঝকঝকে অলংকার শোভা পাচ্ছিল তার শরীর জুড়ে। মাথায় থাকা সাম্রাজ্ঞীর তাজ দেখে আর চিনতে বাকি রইল না এই তার শিকার। সে হয়তো কারোর জন্য অপেক্ষা করছিল সেখানে। তাকে দেখে ঘুরে দাঁড়ালো সে। তার কোমরে গুজে রাখা অস্ত্রখানা বের করতেই চমকে গিয়েছিল সে, তবে ঘাবড়ালো না তখনও। শক্ত কণ্ঠে বলল, কি আপনি এভাবে অস্ত্র নিয়ে কোন উদ্দেশ্যে এসেছেন এখানে? আর কোনো কথার সুযোগ দেয়নি আব্দুর রহমান। হুট করে কিছু বুঝে ওঠার পূর্বেই অস্ত্র গেঁথে দিয়েছিল তার পেট বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে ভরে উঠল দামি বস্ত্র। আচমকা আক্রমণে নিজের আত্মরক্ষা করতে পারেনি সে। শুধু চোখ দুটো বড় বড় করে জানতে চেয়েছিল কোন অপরাধে তাকে হত্যা করা হচ্ছে। উত্তর ছিল না তার নিকট। তাই পুনরায় ধাক্কা মেরে ফেলে দিয়েছিল তাকে পাহাড়ের সবুজ বুকে। পেট চেপে ধরে আর্তনাদ করে উঠেছিল সে। অনুরোধ করেছিল তাকে যেন না মারা হয়। শোনেনি আব্দুর রহমান। পুনরায় তাকে প্রহার করতে এগিয়ে গেলে সে ছ্যাঁচড়াতে ঢুকে পড়ে পাহাড়ের ওপর করা ছোট্ট ঘরটাতে। ঘর নয়, সেটা ছিল বিশ্রামাগার। সুলতান বানিয়েছিল অন্য সাম্রাজ্য থেকে বাণিজ্য করতে আসা ব্যবসায়ীদের বিশ্রামের উদ্দেশ্যে। অথচ সেই ঘরটায় আগুনে ঝলসে গিয়ে নিয়েছিল তার প্রাণপ্রিয় বেগমকে। আব্দুর রহমান যখন হনহন করে সেখানে প্রবেশ করে তখনই আচমকার সে আক্রমণ করে বসে তার উপর। বিশ্রামাগারের একটি মোটা লোহা খুলে নিয়ে গেঁথে দিয়েছিল তার পায়ের ওপর। রক্তের স্রোতে ভেসেছিল তার শরীর। পা চেপে বসে পড়েছিল আব্দুর রহমান, কিন্তু মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে বিশ্রামাগার থেকে সরে এসেছিল সে। আক্রোশে আগুন লাগিয়ে দিয়েছিল ঘরটাতে। মুহূর্তেই তা দাউ দাউ করে ছড়িয়ে পড়েছিল ঘর জুড়ে। ততক্ষণে নড়াচড়ার শক্তি হারিয়েছিল বেগম। মাটিতে পড়ে থেকে করুণ দৃষ্টিতে চেয়েছিল তার দিকে। সেদিনই বাড়ি ফিরে সে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ পায়। আজও তার কানে বাজে মৃত্যু মুখে দাঁড়িয়ে বেগমের বলার সেই বাক্যগুলো। সুন্দর চোখ দুটো ভরে উঠেছিল তার নোনা জলে। আগুন যখন তার বহু দামি বস্ত্রখানায় স্পর্শ করেছে তখনই সে তার নিকট মিনতি করে বলেছিল, আপনি আমার পিতার সমতুল্য, দয়া করে মারবেন না আমায়। আমার মৃত্যুর সংবাদ সইতে পারবো না। আমার সুলতান, আমার বাচ্চা, আমার একমাত্র কন্যা তোফা, সে যে এখনো অনেক ছোট, কথাও বলতে শেখেনি এখনো। সে কি করে নিজের আম্মাজান ছাড়া থাকবে? তাদের জন্য হলেও তো আমাকে বাঁচতে দিন। আমার হাতটা ধরুন। আমি এই আগুনে পড়লে আমার সুলতান। বিকেলের মৃদু বাতাসে যেন রমজানের তীব্র সুগন্ধি মিশে রয়েছে। গরমের উষ্ণতা পেয়ে গাছপালাগুলো সেজে উঠেছে নতুন উদ্যমে। সামান্যতম বাতাসে হেলে পড়ছে নতুন গজিয়ে ওঠা পাতাগুলো। বারান্দার একপাশে স্বল্প কিছু জায়গা নিয়ে তৈরি করা হয়েছে রান্নার ঘর। এই বিকেলে ভ্যাপসা গরমের মাঝে উনুন ধরিয়েছে জানাব। শেষবেলা এসে ঘেমে নিয়ে একাকার হতে হচ্ছে। সে কাঠের লাকড়ি ধরিয়ে দিয়ে কপালের ঘাম মুছল হাতের উল্টো পিঠ দিয়ে। গরমে হাঁসফাঁস করতে করতে পাতিলের দিকে তাকালো। পাতিল ভর্তি পানি টকবুকিয়ে ফুটছে। মোটা কাপড় দিয়ে ধরে পাতিলটা নামিয়ে নিল সে। পাত্র ভরে পানি নিয়ে ছুটল আব্বাজানের ঘরের দিকে। আব্বার পায়ের ক্ষতটা রোজ নিয়ম করে গরম পানি দিয়ে পরিষ্কার করে সেখানে ওষুধ লাগাতে হয়। 2 বছর হয়ে গেছে এই ক্ষত সৃষ্টি হয়েছে, অথচ এখনো যেন তাজা লাগে। হাঁটুর ঠিক নিচে বিশাল এক গর্ত, যেন মোটা কিছু খুব শক্তি সহকারে ঢুকিয়ে দেওয়া হয়েছে সেখানে। 2 বছর পূর্বে কোনো এক দুর্ঘটনায় এই ক্ষত সৃষ্টি হয়েছে, তবে আব্বাজান সব সময় এই বিষয়টি এড়িয়েই চলেন। তাই আর কখনো জোর দিয়ে জানতে চাওয়া হয়নি ক্ষতের কারণ। ঘরে ঢুকতেই দেখতে পেল জোফিয়া আর আব্বাজান কোনো জরুরি আলাপে ব্যস্ত। জরুরি এজন্যই কারণ তাদের মুখভঙ্গি খুব গুরুতর। গলার স্বর অত্যন্ত ধীর, এতটাই ধীর যে দরজা পর্যন্ত সে কথা এসে পৌঁছচ্ছে না। আরো অবাক করা বিষয় হলো তাকে দেখতে ওরা দুজন কথা বলা বন্ধ করে দিল। একেবারে নীরব রইল কিছুক্ষণ। সে ভ্রুকুচকে তাকাতেই জোফিয়া এগিয়ে এলো হাসি মুখে। পানির পাত্রটা নিয়ে বিছানার একপাশে রাখতে রাখতে বলল, এভাবে চেয়ে আছো কেন? তোমার বিবাহের জন্য পাত্র দেখা হচ্ছে না যে এমন সন্দেহপ্রবণ দৃষ্টি নিক্ষেপ করছো?
হুট করে বিবাহের কথা তোলাতে চটল জান্নাত। হনহন করে আব্বাজানের পাশে গিয়ে বসে বলল, অবশ্যই সন্দেহ করব। আমি একটু সরেছি কি আর দুজন ফিসফিসানি শুরু করে দিয়েছো? কেন রে, আমি কি তোমাদের শত্রু? আচমকা তার পাশে সেটে বসলো জোফিয়া। তার মুখের দিকে এগিয়ে সে গাঢ় দৃষ্টিতে চেয়ে বলল, তাহলে প্রমাণ দাও তুমি আমাদের শত্রু নও। চমকালো জান্নাত। আমতা আমতা করে বলল, এসব কোন ধরনের কথা? আমি কেন তোমাদের শত্রু হতে যাব? কিসের প্রমাণ? কিঞ্চিত হাসল জোফিয়া। নরম কাপড় গরম পানিতে ভিজিয়ে নিয়ে আব্বাজানের পায়ের কাছে বসে পরিষ্কার করতে থাকলো তার ক্ষতস্থান। কাজের ফাঁকে জান্নাতের দিকে ঘাড় ঘুরিয়ে বলল, সেইটাই তো, তুমি যে আমাদের শত্রু নও তার প্রমাণ দাও। এবার বোধ হয় ক্ষেপল জান্নাত। রাগান্বিত স্বরে বলল, এখন আমাকে কিনা প্রমাণ দিতে হবে? ঠিক আছে, বলো তবে কি প্রমাণ? চট করে ঘুরে বসলো জোফিয়া। মুখ কুঁচকে বলল, সত্যিই দেবে তো প্রমাণ? হ্যাঁ হ্যাঁ দেব। রাগান্বিত স্বর জান্নাতের। তাহলে দোকানে যাবার অনুমতি দাও প্রমাণ হিসেবে। অতিশয় রাগান্বিত হলো জান্নাত। মেয়েটা কি অনুভব করতে পারছে নিজের বিপদ? তবুও সকাল থেকে একই বায়না করে চলেছে। যাই হয়ে যাক না কেন, সে কিছুতেই দোকান খুলতে দিবে না। জিদানের মতো মানুষের সাথে তারা পেরে উঠবে না। আগত ঝড় কিছুদিন স্থগিত থাক, এতে যদি জিদানের রাগ কিছুটা কমে। এই সময় গৃহ ছেড়ে বেরোনো খুবই বিপজ্জনক। বিশেষ করে দোকান খোলা তো যাবেই না। সব ভাবনা ফেলে সে হনহনিয়ে ত্যাগ করলো এই কামরা। নিজ কামরায় গিয়ে জানলার কপাট খুলে দিয়ে চেয়ে রইল অদূরে। জানালা দিয়ে মৃদু বাতাস এসে নাড়িয়ে দিচ্ছে তার হিজাবের বাড়তি অংশ। তাদের গৃহের আশেপাশে স্বল্প দূরত্বের মাঝে কোনো বাড়ি না থাকায় চারপাশটা বেশ নির্জন। জানালার বাইরে যতদূর দৃষ্টি পৌঁছায় শুধুই শূন্য উদ্যান। উদ্যানের কোনো কোনো দিকে বাহারি রকম গাছগাছালি দিয়ে ঠাসা। সুলতান শাহজাহানের উদ্যোগে পুরো সাম্রাজ্যের খালি জায়গাগুলোতে বিভিন্ন রকম গাছপালা এনে লাগানো হয়েছে। সে অবশ্য শুনেছে এই সাম্রাজ্যের সাম্রাজ্ঞী বিরাট রকম প্রকৃতি প্রেমী ছিলেন। তাই এই সাম্রাজ্যের পরিবেশ বান্ধব কোনো কিছুতেই কোনো বাধা নেই। তার মনের একটা সুপ্ত ইচ্ছে ছিল বেগমকে একবার সচক্ষে দেখার। তবে আফসোস, তার সেই ইচ্ছে আর পূরণ হয়নি। বেগমের মৃত্যুর সংবাদে সে খানিক দুঃখ পেয়েছিল বটে। একাধিক ঘোড়ার খুঁড়ের শব্দে ধ্যান ভঙ্গ হলো তার। সচকিত হয়ে অদূরে দৃষ্টি নিক্ষেপ করতে দেখতে পেল 7 থেকে 8টা ঘোড়া পিঠ বোঝায় সামগ্রী নিয়ে এগিয়ে আসছে তাদের গৃহের দিকে। ঘোড়ার আরোহীদের পোশাক পরিস্তর দেখে আর বুঝতে বাকি রইল না তারা সুলতানের সেবক। প্রত্যেকের কোমরের পাশ দিয়ে ঝোলানো রয়েছে বিশাল তরবারি। মহল থেকে আসছে তারা, কিন্তু কেন? সে ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ চেয়ে রইল সেদিকে। ঘোড়াগুলো তাদের গৃহের পাশে আসতেই ব্যস্ত হাতে জানালার কপাট এঁটে দিল সে। ঘুরে দাঁড়ালো দ্বারের দিকে। দ্রুত বারান্দার সামনে আসতেই দেখতে পেল জোফিয়া ইতিমধ্যে বেরিয়ে এসেছে। কান খাড়া করে শোনার চেষ্টা করছে শব্দটা। সে গলা খাকারি দিয়ে বলল, মহল থেকে কয়েকজন সেবক আসছে আমাদের গৃহের দিকে। তারই মতো অবাক হলো জোফিয়া। ভ্রু জোড়া কুঞ্চিত করে শুধালো, কিন্তু কেন? তাদের আবার কি কাজ গরিবের গৃহে? শান্তিতে দুদণ্ড থাকতে দেবে না নাকি? আজব! ঘোড়ার খুরের শব্দে কান মাথা তো গেল একেবারে। তার কথাতে বিরক্ত হলো জান্নাত। চোখ দুটো ছোট ছোট করে তাকালো বোনের দিকে। এই মেয়ের শুধু বাজে কথা সব সময়। কোথায় মহল থেকে সেবকগণ আসছে দেখে উত্তেজিত হবে তা না, বিরক্ত হচ্ছে এই মহামানবী। সে কর্কশ কণ্ঠে কিছু বলার পূর্বেই আচমকা জোফিয়া বলে উঠল, সুলতানের পক্ষ থেকে রোজার বাজার দিচ্ছে বোধহয় সবাইকে। আন্দাজে। ঠোঁট উল্টে বলল জান্নাত। কপাল কুঁচকে তাকালো জোফিয়া। হনহনিয়ে ঘরে প্রবেশ করতে করতে উচ্চ স্বরে বলল, আন্দাজে দেখে নিও তুমি। ততক্ষণে ঘোড়ার খুঁড়ের শব্দ থেমে গিয়েছে তাদের গৃহের সামনে এসে। ফটকের সামনে দাঁড়িয়ে কেউ উচ্চ স্বরে ডেকে উঠল, গৃহে কেউ আছেন? আমরা সুলতানের তরফ থেকে এসেছি। হিজাব ঠিকঠাক করে দ্রুত ফটকের দিকে এগিয়ে গেল জান্নাত। কৃষ্ণচূড়া গাছটির নিচে দাঁড়িয়েছে তারা। গাছের ছায়ায় দাঁড়িয়ে মুখের ঘাম পরিষ্কার করছেন অতিরিক্ত বস্ত্র দিয়ে। ঘামে ভিজে গেছে তাদের বস্ত্র, পাংশুটে চেহারা। গরমের মাত্রা অতিরিক্ত, যার কারণে সবাইকে বেশ ক্লান্ত লাগছে। তাকে দেখতে একজন সেবক মাঝারি আকারের একটা ঝুড়ি হাতে এগিয়ে এলো তার দিকে। ঝুড়িখানার ওপরে সুন্দর সোনালি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ক্লান্ত স্বরে বলল, আসসালামু আলাইকুম। মহামান্য সুলতান রোজার সামগ্রী পাঠিয়েছেন তার প্রজাদের জন্য, দয়া করে গ্রহণ করুন। চমকালো জান্নাত। তার মানে জোফিয়ার কথাই সঠিক। সে কৃতজ্ঞতার হাসি হেসে ঝুড়িখানা ধরে বলল,
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাদের। সুলতানকে অবশ্যই রমজান মোবারক জানাবেন আমাদের তরফ থেকে। অবশ্যই কি আপনাদের দেখে ক্লান্ত মনে হচ্ছে, গরিবের গৃহ থেকে কি একটু পানি পান করবেন? শুধালো জান্নাত। এবার অন্যান্য সেবকগুলোও এগিয়ে এলো।